সেই ডাবল এন্ট্রি বুক কিপিং সিস্টেমের অ্যাপ্লিকেশন আমরা করতে যাচ্ছি কিছু নেসেসারি কিছু জার্নাল এন্ট্রিজ এর মাধ্যমে, এবং এই জার্নাল এন্ট্রিজ গুলো জানা তোমাদের অত্যন্ত প্রয়োজন। আশা করি এটি তোমাদের হেল্পফুল হবে, কারণ এগুলো এই ভিডিওতে সমস্ত কনসেপ্ট ভেঙে চুড়ে এক্সপ্লেনেশন করে বোঝানো হবে। আমি নিজের যেটুকু বোঝানোর ক্ষমতা আছে আমি বোঝানোর চেষ্টা করছি। তো তো চলো আর বেশি কথা না বলে শুরু করা যাক। ওকে, লেটস স্টার্ট। দেখো, জার্নাল এন্ট্রিজ করার ক্ষেত্রে আমাদের তিনটে অ্যাকাউন্টের প্রয়োজন হয়। যত ধরনের অ্যাকাউন্ট হয়ে থাকে সেগুলো এই তিনটে অ্যাকাউন্টের মধ্যেই পড়ে থাকে: নমিনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট। ওকে, নমিনাল অ্যাকাউন্ট কোনগুলো? লস এবং এক্সপেন্সেস যেগুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট, বা প্রতিষ্ঠানের যে গেইনস বা ইনকামস গুলো হয় সেগুলো নমিনাল অ্যাকাউন্ট। প্রিভিয়াস ভিডিওগুলোতে ডিটেইলসে ব্যাখ্যা করা আছে, ডিটেইলসে এক্সপ্লেনেশন আছে, চাইলে সেটাকে দেখে নিতে পারো। আমি ডেসক্রিপশন বক্সেও সেটার লিংক কিন্তু আমি দিয়ে দিলাম, ঠিক আছে? দেখো, রিয়েল অ্যাকাউন্ট বলতে বোঝায় ট্যানজিবল অ্যাসেটস আর ইনট্যানজিবল অ্যাসেটস। ওকে, মানে যে সমস্ত ফিক্সড অ্যাসেটস গুলো হয় এবং যে সমস্ত ইনট্যানজিবল অ্যাসেটস লাইক ট্রেডমার্ক, গুডউইল, কপিরাইটস, তো এগুলো পুরো রিয়েল অ্যাকাউন্ট। এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট বলতে কি? পার্সোনাল অ্যাকাউন্ট মানে আমরা যাদের থেকে ধারে যাদের থেকে মাল কিনি তারা হলো ক্রেডিটর, এবং আমরা যাদেরকে ধারে মাল বিক্রয় করি তারা হলো ডেটর, ঠিক আছে? তো এগুলো কিছু তো ব্যক্তির নামকে রিপ্রেজেন্ট করে, তাই তো? আচ্ছা, তো তার জন্য হলো এরা হলো পার্সোনাল অ্যাকাউন্ট। এছাড়া তোমরা কিছু আর্টিফিশিয়াল কিছু নাম হয় না, যেমন কোন একটা প্রতিষ্ঠানের নাম, যেমন শুভম প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাই তো? টাটা মোটরস, এরা কারা? এরাও কিন্তু পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ এরা একটা আর্টিফিশিয়াল কোম্পানির নাম, ঠিক আছে? এবার দেখো, এর আগের ভিডিওতে ডিটেইলসে বলেছিলাম ডেবিট কোনগুলো হয়, ক্রেডিট কোনগুলো হয়। তো এখন একটা সিনারিওর মাধ্যমে আমি বলে দিচ্ছি। দেখো, যে সমস্ত লসেস বা যে সমস্ত এক্সপেন্সেস গুলো হবে সেগুলো ডেবিট হবে। নমিনাল অ্যাকাউন্টের মধ্যে লসেস এন্ড এক্সপেন্সেস গুলো ডেবিট হবে, এন্ড গেইনস এন্ড ইনকাম গুলো ক্রেডিট হবে। রিয়েল অ্যাকাউন্টের মধ্যে রিয়েল অ্যাকাউন্ট গুলোর মধ্যে যে সমস্ত অ্যাসেটস গুলো আছে না, তো এই অ্যাসেটস গুলো যদি প্রতিষ্ঠানে আসে, বাট যদি কাম করে, মানে হোয়াট কামস ইন, তো সেটা ডেবিট হবে। যদি প্রতিষ্ঠান থেকে ফিক্সড অ্যাসেট বা রিয়েল অ্যাকাউন্টের মধ্যে এই সমস্ত অ্যাসেট গুলো করছে, তো সেগুলো যদি প্রতিষ্ঠান থেকে চলে যায়, হোয়াট গোজ আউট, দেখো এখানে লেখা আছে হোয়াট গোজ আউট, ইট উইল বি দ্য ক্রেডিট, ইট উইল বি ক্রেডিট। ওকে, এন্ড পার্সোনাল অ্যাকাউন্ট যেটা আছে, তো পার্সোনাল অ্যাকাউন্টের মধ্যে যে সমস্ত ব্যক্তিরা গেইনার হবে তারা হবে ডেবিট, এবং যে সমস্ত ব্যক্তিরা স্যাক্রিফাইস করবে তারা হলো ক্রেডিট। চলো জার্নাল এন্ট্রিজ আসা যাক। চলো 11 নম্বরে যাওয়া যাক। দীপক পেইড ইনটু ব্যাংক, দীপক পেইড ইনটু ব্যাংক অ্যাজ হিজ ক্যাপিটাল 30,000। আচ্ছা, এটা সেরকম, এটা ইন্ডিকেট এটাই করছে যে আমি ব্যবসা শুরু করব। দীপক নামে একজন ব্যক্তি ও 30,000 টাকা ও ক্যাশের মাধ্যমে দিল না, ব্যাংকের মাধ্যমে বা চেকের মাধ্যমে দিল। বেসিক্যালি ক্যাপিটালের অ্যাডজাস্টমেন্ট আমরা কি জানি? ক্যাপিটাল অ্যাডজাস্টমেন্ট হলো এটাই, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট, ব্যাংক হলো এখানে একটা অ্যাকাউন্ট, কারণ এখানে একটা ট্রানজাকশন হচ্ছে, ক্যাশ বা ব্যাংক আসছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট 30,000, টু কি লিখবো? ক্যাপিটাল অ্যাকাউন্ট 30,000, তাই তো? ক্যাপিটাল কাকে রিপ্রেজেন্ট করছে? ক্যাপিটাল দীপককে রিপ্রেজেন্ট করছে। আমি কি বলেছি? আমি বলেছি কোনো আইটেম যদি কোনো ব্যক্তিকে রিপ্রেজেন্ট করে তাহলে সেটা কি হবে? সেটা হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট হবে। তাহলে ক্যাপিটাল হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। এখন ক্যাপিটালকে যদি আমি পার্সোনাল অ্যাকাউন্টের এর রেসপেক্টে ডেবিট বা ক্রেডিট আমি বলতে চাই, তাহলে আমি কি বলবো? বলবো যে সে গেইনার না সে স্যাক্রিফাইসার। ক্যাপিটাল কাকে রিপ্রেজেন্ট করছে? দীপককে রিপ্রেজেন্ট করছে। তাহলে দীপক এখানে গেইনার না দীপক এখানে স্যাক্রিফাইসার? Deepak, as the owner of the business, he is sacrificing by amount 30,000. Okay, he put his own money to the business for earning profit. So actually, in that case, Deepak is sacrificing. So that's why capital we have put the capital into the credit section. That to capital account 30,000. So that is the reason why capital account is credit here. 12 নাম্বার হচ্ছে পেইড ইনকাম ট্যাক্স 1000। খুব এটা ইম্পর্টেন্ট এবং ভাইটাল একটা জিনিস। এই জিনিসগুলো একটুখানি প্র্যাকটিসও করতে হয় এবং কিছু কিছু ক্ষেত্রে মনেও রাখতে হয়, ঠিক আছে? তো হ্যাঁ, এগুলোর ক্ষেত্রে একটুখানি মনে রাখতে হয়, যেমন পেইড ইনকাম ট্যাক্স 1000। তো এইটাকে করার আগে আমি তোমাদের একটুখানি একটা ধারণা দেওয়ার চেষ্টা করব। ইনকাম ট্যাক্স যেটা বলছে, তো
ইনকাম ট্যাক্স সাধারণত ওনারকে রিপ্রেজেন্ট করে। আমাদের তো দুটো পার্টি, দুটো একটা ম্যাটার হতে পারে, একটা ওনার একটা ম্যাটার, একটা হলো বিজনেস, দুটো হলো একটা ম্যাটার, দুটো হলো দুই ধরনের ম্যাটার। আমি বিজনেসকে নিয়ে চলবো, আমি ওনারকে নিয়ে চলবো না। তাহলে ওনারের যেই এটা হলো ইনকাম ট্যাক্স, বা এটাকে বলা যেতে পারে পার্সোনাল ইনকাম ট্যাক্স। তো পার্সোনাল ইনকাম ট্যাক্স বলে কিচ্ছু আমাদের বিজনেসে আসবে না, কারণ তার নিজের যে ইনকাম ট্যাক্স, ওনারের সম্পর্কিত যে জিনিসগুলো, সেগুলো আমাদের বিজনেসে আনা হয় না। ঠিক আছে, তো ইনকাম ট্যাক্স বলে নামের কিছু আসবে না। তবে এটার এন্ট্রি কি হবে আমি সেটা বলছি, দেখো। দেখো এটার এন্ট্রি হবে পেইড ইনকাম ট্যাক্স। এখন পেইড কথাটা আছে মানে ক্যাশ পেইড হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। ঠিক আছে, আরেকটা দেখো, এবার এবার বুঝবে বুঝবে পেইড মানে পেইড মানে ক্যাশ কে বলছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট একটা হচ্ছে। ঠিক আছে, এবার একটা জিনিস তোমরা লক্ষ্য করে দেখো, আমি ধরো ওনার, আর আমার এই বিজনেসটা ধরো আছে। ঠিক আছে, তো আমার যদি কোনো বিজনেস থাকে, আমাকে গভর্নমেন্ট বললো ইনকাম ট্যাক্স দেওয়ার সময় চলে এসেছে, ট্যাক্সটা পেমেন্ট করে দিন দাদা। আমি কি করব? আমি ইউজুয়ালি আমার পকেটে তো সেরকম কোনো টাকা নেই, এবার বিজনেস, আমার তো বিজনেস আছে, আমি বিজনেস থেকে ইনকাম ট্যাক্স যতটা অ্যামাউন্ট দিতে হবে আমি বিজনেস থেকে তুলবো, তুলে নিয়ে ইনকাম ট্যাক্সের খাতায় আমি পেমেন্ট করে দেবো। আচ্ছা, বিজনেস থেকে যখন ওনার কিছু তুলে নেন, সেটাকে আমরা ড্রয়িংস হিসাবেই দেখাতে পারি, আর কোনো কিছুই নয়। সেই ইনকাম ট্যাক্স হিসেবে জন্য নিচ্ছে বলে আমি কিন্তু ইনকাম ট্যাক্স হিসেবে দেখাতে পারবো না। আমাকে আমাকে আমার নিয়ম অনুযায়ী চলতে হবে, আমি নিয়মের বাইরে গিয়ে ব্যবসায় কিছু করতে পারবো না। তো সেক্ষেত্রে আমাকে এটা দেখাতে হবে ড্রয়িংস। তো ক্যাশ একটা অ্যাকাউন্ট পেলাম, আর একটা পেলাম হলো ড্রয়িংস। আচ্ছা, ড্রয়িংসটা কাকে রিপ্রেজেন্ট করছে? ড্রয়িংসটা ওনারকে রিপ্রেজেন্ট করছে। আচ্ছা, ড্রয়িংস যদি ওনারকে রিপ্রেজেন্ট করে, তাহলে ড্রয়িংস হলো একটা রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, কারণ একজন ব্যক্তিকে রিপ্রেজেন্ট করছে এই আইটেমটা। তাহলে ড্রয়িংসকে আমরা পার্সোনাল অ্যাকাউন্টের রেসপেক্টিভে আমরা করতেই পারি। আচ্ছা, ড্রয়িংস যে ওনারকে রিপ্রেজেন্ট করছে, ওনার কি তাহলে গেইনার হলো না ওনার স্যাক্রিফাইসার হলো? ওনার তো বিজনেস থেকে অ্যামাউন্টটা তুলে নিচ্ছে, তাহলে ওনারই তো গেইনার হলো। যে গেইনার হবে সে ডেবিট হবে। তাহলে ড্রয়িং যেটা ওনারকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, আমি এখানে লিখে দেখাচ্ছি, এটা ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট, এটা ড্রয়িং অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট এটা হবে। এখন আমরা চলে আসবো 13টা। 13টা দেখো কি বলেছে, রিসিভ ফ্রম ভূষণ 8,000 ইন ফুল স্টেটমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট। আবার বলছি, রিসিভ ফ্রম ভূষণ 8,000 ইন ফুল স্টেটমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট। এর মানে হলো ভূষণ is one of my customer। ভূষণকে আমি একটা টাইম, একটা ডেটে 8,000 টাকার গুডস সেল করেছিলাম, ক্রেডিট সেল করেছিলাম। একটা টাইম পরে গিয়ে ভূষণ আমাকে 8,000 টাকা আমাকে পেইড করে দিল। একটা টাইম গিয়ে 8,000 টাকা ভূষণ আমাকে পেইড করে দিল। এখানে সেটাই বলছে যে রিসিভ ফ্রম ভূষণ 8,000 ইন ফুল স্টেটমেন্ট অফ হিজ অ্যাকাউন্ট। ঠিক আছে, তাহলে রিসিভড কথাটা আছে মানে ক্যাশকে রিপ্রেজেন্ট করে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট একটা পেয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, আর একটা দেখো কাকে পাবো, আর একটা হলো আমার ভূষণ অ্যাকাউন্ট পাচ্ছি। ভূষণ অ্যাকাউন্ট আমার কে? ভূষণ অ্যাকাউন্ট থেকে আমি টাকা পেতাম, ওকে আমি ক্রেডিট সেল করেছিলাম, তাহলে ও আমার ডেটর। তাহলে ডেটর যে হবে সে পার্সোনাল অ্যাকাউন্ট। এখন আমাকে দেখতে হবে ভূষণ গেইনার হলো না ভূষণ স্যাক্রিফাইসার হলো এই স্টেটমেন্টের ক্ষেত্রে, বলো। ভূষণ তো টাকাটা পেমেন্ট করে দিল আমাকে, তাহলে ভূষণ তো স্যাক্রিফাইসার হলো, আর যে স্যাক্রিফাইসার হবে সে পার্সোনাল অ্যাকাউন্টের নিয়মে সে ক্রেডিট হবে। আচ্ছা, ক্যাশ অ্যাকাউন্টের রেসপেক্টে কি আমি ক্যাশ রিসিভ করলাম, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট হলো। ঠিক আছে, তাহলে চলো লিখে ফেলি আমরা ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট 8,000 টু ভূষণ অ্যাকাউন্ট।
ব্র্যাকেটে ডেটা লিখে দেবেন 8,000 টাকা। এবার আরেকটা, হ্যাঁ, ভূষণের কাছে আমি 8,000 টাকায় বিক্রি করেছিলাম, ও আমাকে 8,000 টাকায় পেমেন্ট করে দিল। তাহলে ওর খাতার ভ্যালু, হ্যাঁ, জিরো হয়ে গেল। ওকে আমি 8,000 টাকা বিক্রি করেছিলাম, 8,000 টাকা পেমেন্ট করে দিল। তাহলে আর 14 নম্বর কি বলেছে দেখো, 14 নম্বর বলছে পারচেজ ফার্নিচার ফর 6,000 ফর দ্য প্রোপাইটর and paid the amount by check. Purchased furniture for 6,000 for the proprietor and paid the amount by check. এটা কিন্তু সেই ইনকাম ট্যাক্স এর মতো, দেখো ওই যে ইনকাম ট্যাক্স আমরা পেমেন্ট করলাম একটুখানি আগে, ওইরকম ব্যাপার। তো বেসিক্যালি দেখো, আমি বললাম যে আমার বিজনেসে যে ওনার আছে, ওনারের সম্পর্কিত কোনো জিনিস বিজনেসে হিসাব করা হবে না। ওরা বিজনেস ওনারকে দেখতেই পারে না, ওনারের কোনো জিনিস, পার্সোনাল কোনো জিনিস বিজনেসে আসবেই না, ঠিক আছে। এখন এটার রেসপেক্টিং এ দেখো, তুমি যদি লক্ষ্য করো দেখো, তো বেসিক্যালি এখানে ফার্নিচার একটা অ্যাকাউন্ট পাচ্ছি, ঠিক আছে। আবার হ্যাঁ, হ্যাঁ, এখানে এখানে যদি আমি খালি চোখে দেখতে পারি, তাহলে একটাতে আমি দেখতে পাচ্ছি ফার্নিচার অ্যাকাউন্ট, আর আরেকটা দেখতে পাচ্ছি পেইড। তাহলে পেইড রেসপেক্ট করছে কাকে, ক্যাশ বা ব্যাংকে। এখানে বাই চেক বলেছে, তার মানে ব্যাংকে রেসপেক্ট করছে, ব্যাংক। তাহলে একটা রেসপেক্ট করছে হলো ব্যাংক অ্যাকাউন্ট, আর একটা ফার্নিচার পারচেজ করেছে, তো ফার্নিচার অ্যাকাউন্টের রেসপেক্টিভ হচ্ছে। কিন্তু ফার্নিচারটা যে কিনেছে, তুমি আমাকে বলবে যে ফার্নিচারটা আমি যে কিনেছি, ফার্নিচারটা কিনে আমি ওটাকে অ্যাটাচড কোথায় করব, বিজনেসে করতে পারবো? উত্তরটা হলো না। ফার্নিচারটা যে আমি কিনেছি সেটা আলটিমেটলি যে ওনার আছে না, ওনার তার বাড়িতে ইনকর্পোরেটেড করবে। ফার্নিচার অবশ্যই বাড়িতে লাগবে, তার জন্য বিজনেসে তো ফার্নিচারটা আসছে না। তুমি তাহলে বিজনেসে কি করে দেখাবে ফার্নিচারটা? তার মানে বিজনেসে ফার্নিচারটা আসেই নি, তার মানে ফার্নিচারটা হবেই না। হ্যাঁ, কি বলেছে, বরং এখানে বলেছে পারচেজড ফার্নিচার ফর 6,000 ফর দ্য প্রপাইটর এন্ড পেইড দ্য অ্যামাউন্ট বাই চেক। এইটা খুব ভাইটাল ব্যাপার, যে ফার্নিচার প্রপাইটর তার বাড়ির জন্য, তার পার্সোনাল ইউজের জন্য 6,000 টাকা দিয়ে কিনেছে। এখন 6,000 টাকা সে নিজের পকেট থেকে দেয়নি, 6,000 টাকা ওই যে বিজনেস আছে তার, সেই বিজনেস থেকে উইথড্রল করেছে। উইথড্রল করে তবে ফার্নিচারের ক্ষেত্রে সেই যার থেকে কিনেছে তাকে পেমেন্ট করেছে। 6,000 টাকা, 6,000 টাকা বিজনেস থেকে তুলেছে। তাহলে বিজনেস থেকে যখন ওনার কিছু তুলে নেয়, তখন সেটা আমরা ড্রয়িং হিসাবে সেটাকে মানে সেটাকে আমরা আর কি আইডেন্টিফাই করি। তো এটা একটা ড্রয়িংস অ্যাকাউন্ট হলো, ড্রয়িংস অ্যাকাউন্ট। বোঝা যাচ্ছে? আচ্ছা, হ্যাঁ, ড্রয়িংস অ্যাকাউন্ট কি বলেছিলাম, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, তাই তো? আচ্ছা, ড্রয়িংস অ্যাকাউন্ট কাকে রিপ্রেজেন্ট করছে, ওনারকে রিপ্রেজেন্ট করছে। এখন আমরা দেখতে হবে ওনার গেইনার না ওনার স্যাক্রিফাইসার হচ্ছে এখানে। এখন ওনার তো টাকা তুলে নিচ্ছে ড্রয়িংস, তাহলে ড্রয়িংসটা যদি ওনারকে রিপ্রেজেন্ট করে, তার মানে ওনার কিন্তু স্যাক্রিফাইস এখানে করছে না, ওনার এখানে গেইন করছে। এবং ওনার যদি গেইন করে, অবভিয়াসলি সেটা ডেবিট হবে। তাহলে ড্রয়িংস যেটা ওনারকে রিপ্রেজেন্ট করছে সেটা ডেবিট হবে। ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট। ব্যাংক অ্যাকাউন্ট কেন হলো ক্রেডিট? অ্যামাউন্টটা কত আছে? অ্যামাউন্ট হলো 6,000 টাকা। তাহলে দেখো এখানে ড্রয়িংস অ্যাকাউন্ট ডেবিট আর ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট। ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট এই কারণেই হলো কারণ বিজনেস থেকে ক্যাশ বা মানে ক্যাশ টাকা ব্যাংকের মাধ্যমে চলে যাচ্ছে। সে 15 নম্বর কি বলেছে দেখো, পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম 750। আচ্ছা, পেইড ইন্স্যুরেন্স প্রিমিয়াম, এখানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বললে সেটা কিন্তু সহ্য হতো না বিজনেসে। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম সাধারণত ব্যক্তির হয়ে থাকে, আর বিজনেস তো একটা তোমার বিজনেস তো কোনো একটা পার্সন নয় না। তো ইন্স্যুরেন্স প্রিমিয়ামটা বিজনেসকে রিপ্রেজেন্ট করছে। তো মানে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বললে অন্যরকম এন্ট্রি হবে, আর ইন্স্যুরেন্স প্রিমিয়াম বললে অন্যরকম এন্ট্রি হবে। তো এখানে বেসিক্যালি এখানে বেশি কিছু বলার নেই। এখানে দেখো, এখানে একটা ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আমি পাবো, বীমা ইন্স্যুরেন্স একটা অ্যাকাউন্ট পাবো, আর একটা পাবো পেইড, যেহেতু বলেছি তাহলে ক্যাশ অ্যাকাউন্ট পাবো। আচ্ছা, এখন তুমি আমাকে বলো ইন্টারেস্ট কি? ইন্টারেস্ট প্রতিষ্ঠানে ইন্টারেস্ট ইন্টারেস্ট বলছি, ইন্স্যুরেন্স। আর ইন্স্যুরেন্স এর জন্য তাকে ক্যাশ পেমেন্ট করে দিতে হচ্ছে, তাহলে এক্সপেন্সেস, তাহলে ইন্স্যুরেন্স হলো একটা এক্সপেন্সেস। যদি এক্সপেন্সেস হয় তাহলে দেখো ডেবিট হবে। তাহলে ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট 750 টু ক্যাশ অ্যাকাউন্ট। টাকাটা তো চলে গেল না, আসলে টাকাটা, হ্যাঁ, ক্যাশ অ্যাকাউন্টের কথা দেখা দাও যে 750 টাকা চলে গেল। 16 নম্বর কি বলেছে দেখো,
পেইড প্রপাইটরস বা শ্যাম সুন্দরস লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1200। এটা সবার থেকে একটা গুরুত্বপূর্ণ একটা এন্ট্রি। লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম, লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম বিজনেসের ক্ষেত্রে সহ্য হবে না, ঠিক আছে? এটা তার নিজের ইন্স্যুরেন্স প্রিমিয়াম। যেমন এখানে যেমন এর আগেরটা যেমন দেখো বলেছিল যে ইন্স্যুরেন্স প্রিমিয়াম পেইড, তো সেক্ষেত্রে আমি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আনতে পেরেছি, কিন্তু এখানে আমি ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট আনতে পারবো না, ঠিক আছে? তো এখানে কি কি অ্যাকাউন্ট আসবে? এখানে পেইড বলেছে, তো পেইড বললে তো ক্যাশ অ্যাকাউন্ট আসবে, ক্যাশ অ্যাকাউন্ট আসবে। আর একটা কি অ্যাকাউন্ট আসবে? পেইড শ্যাম সুন্দর লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম। আচ্ছা, শ্যাম সুন্দর 1200 টাকা তার বিজনেস থেকে জেনারেলি যেরকম করে, ও 1200 টাকা তুলে নিল, তুলে নিয়ে লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়ামে দিয়ে দিল। তাহলে এখানে বিজনেসে তো লাইফ ইন্স্যুরেন্স প্রিমিয়াম আসবে না, এখানে কি আসবে? এখানে ও যে ড্রয়িংসটা করলো, আর আর ড্রয়িংস করার জন্য ক্যাশের এন্ট্রি বা ক্যাশের খাতায় দেখাতে হবে ক্যাশটা চলে গেল। এই দুটো এন্ট্রি আসছে, একটা তো ড্রয়িংস অ্যাকাউন্ট আর একটা হলো ক্যাশ অ্যাকাউন্ট। ক্যাশ অ্যাকাউন্ট লিখলাম, আর একটা হলো ড্রয়িংস অ্যাকাউন্ট, ড্রয়িংস অ্যাকাউন্ট। তাহলে কি হচ্ছে? ড্রয়িংস, এর আগেই বলেছি ড্রয়িংস অ্যাকাউন্টের এন্ট্রি হলো ড্রয়িংস অলওয়েজ ডেবিট টু ক্যাশ অ্যাকাউন্ট। কত টাকা? 1200 টাকা। 16টা হলো। আচ্ছা, 16টা না, সরি, এটা কত? হ্যাঁ, 16টা। এবার 17টাও দেখা যাক কি হবে। সোল্ড গুডস টু মোহন, মোহন অ্যান্ড কোম্পানি 5000 টাকা। আচ্ছা, ভালো কথা। আমি কি বললাম? আমি যখন সেল করছি তখন যদি কারো নাম লেখা থাকে সেটা ক্রেডিট সেল, ক্রেডিট সেল হলে ক্যাশ অ্যাকাউন্ট আসবে না। আচ্ছা, আর গুড যদি সোল্ড করে থাকে তাহলে সেক্ষেত্রে সেল অ্যাকাউন্ট আসবে, সেল অ্যাকাউন্ট। আচ্ছা, কাকে বিক্রি করেছে? মোহন অ্যান্ড কোম্পানি, মোহনরতা অ্যান্ড কোম্পানি, তার মানে যাকে সে বিক্রি করেছে। ক্রেডিটে যখন সেল হবে বা ক্রেডিটে যখন পারচেজ হবে, যাকে বিক্রি করেছে বা যার থেকে কিনেছে তাদের নাম আনতে হবে। তো এখানে আসবে হলো মোহন অ্যান্ড কোম্পানি। এখন মোহন অ্যান্ড কোম্পানিকে ক্রেডিট সেল করেছে, তাহলে মোহন অ্যান্ড কোম্পানিকে যদি ক্রেডিট সেল করে তাহলে মোহনের থেকে আমি তো টাকাটা পাবো, তাই তো? তাহলে মোহন আমার ডেটার, ডেটার হলো আমার অ্যাসেটস। কেন? কারণ ডেটার মানে কি ইন্ডিকেট করে যে যে আমাকে, মানে আমাকে মোহনকে পেমেন্ট করতে হবে। আমাকে পেমেন্ট কেন করতে হবে? আমি ওর থেকে পেমেন্ট পাবো, তো সেই কারণে এটা অ্যাসেটস। তো ডেটার রিপ্রেজেন্ট করে যে আমি আমার কাস্টমারের থেকে ক্রেডিট সেল করেছি, তার জন্য আমি এত টাকা পাবো। সো ইট ইজ কল্ড অ্যাসেটস ইন আ বিজনেস। সো ডেটার যদি হয়, দেখো ডেটার যদি হয় সেটা তো গেইন আর হলো ডেবিট, স্যাক্রিফাইস আর হলো ক্রেডিট। দেখো মোহন কি ডেটার, মোহন ডেবিট, মানে মোহন গেইনার হচ্ছে না মোহন স্যাক্রিফাইসার করছে, বলো? দেখো আলটিমেটলি মোহনকে আমি যখন সেল করে দিচ্ছি তাহলে গুডসটা কে পাচ্ছে? আমার থেকে গুড চলে যাচ্ছে, কিন্তু মোহন বেটা কিন্তু গুডস পাচ্ছে, মোহনের কাছে কিন্তু গুডস চলে যাচ্ছে। তার মানে মোহন হলো গেইনার। এখানে যে গেইনার হয় সে এখানে ডেবিট হবে। তাহলে আমরা লিখতে পারি মোহন, পুরো নামটা লিখে দেবে, অ্যাকাউন্ট ডেবিট কত টাকা? 5000 টাকা, টু সেল অ্যাকাউন্ট 5000 টাকা, 5000 টাকা। তাহলে দেখো 18টা কি বলেছে দেখো, প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্রিয়েটেড 800, প্রভিশন ফর ডাউটফুল ডেট ক্রিয়েটেড 800। তো এটা বেসিক্যালি কি দেখো, ডাউটফুল ডেট মানে কি কনসেপ্টটা বোঝার চেষ্টা করো। ডাউটফুল ডেট, ডাউটফুল ডেট মানে বা কি প্রভিশন ফর ইট, এটা মানেই বা কি? ধরো আমার কাস্টমার এ, কাস্টমার বি, কাস্টমার সি, এই করতে করতে জেড পর্যন্ত আমার 25টা কাস্টমার্স আছে। 25টা কাস্টমার্সের ক্ষেত্রে আমি ক্রেডিট সেল করেছি ইন্ডিভিজুয়ালি, যাদের ক্রেডিট সেল করেছি, এ কে করেছি, বি কে করেছি, এক্স কে করেছি, ও কে করেছি, পি কে করেছি, এই এ থেকে জেড পর্যন্ত সব কটাকে যোগ করে দেখলাম আমি ক্রেডিট সেল করেছি 8 লক্ষ টাকা।
ঠিক আছে, 8 লক্ষ টাকা আমি বলতে পারি আমি ব্যক্তিদের কাছে পাবো, 8 লক্ষ টাকা আমি ব্যক্তিদের কাছে পাবো, আমার কাস্টমারের থেকে পাবো, তার মানে এই 8 লক্ষ টাকা আমার ডেটার। এখন এই ডেটার থেকে কি হতে পারে জানো, এই ডেটার থেকে আমি ধরো মনে করছি 8 লক্ষ টাকা, তো এই 8 লক্ষ টাকার 1% মানে কত, 8,000 টাকা। 8,000 টাকা আমি ডাউটে আছি। আমার যারা কাস্টমার আছে আমি মনে করলাম 8 লাখ টাকার মধ্যে 8 লাখ টাকার মধ্যে 8,000 টাকা বাদ দিয়ে যে টাকাটা পড়ে থাকে সেটা আমি পুরোটাই পেয়ে যাব, কিন্তু এই 8,000 সম্পর্কে আমার ডাউট আছে মনে। হ্যাঁ, এটা কি আমি পাবো কি পাবো না। হ্যাঁ, এবার যদি আমি ধরে নিই ডাউটটা যদি আমার সত্যি হয়, 8,000 টাকাটা যদি আমি ধরো পেলাম কিনা, তবে সেই ক্ষেত্রে আমার একটা নেট প্রফিটের উপর একটা 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 প্রভাব দেখা যাবে। সেই প্রভাবটা যাতে দেখা না যায় সেই কারণে আমি কি করলাম, আমি একটা প্রভিশন খুললাম, প্রভিশন। সেই প্রভিশনের মধ্যে, প্রভিশন মানে এটাকে তুমি বলতে পারো রিজার্ভ। রিজার্ভ মানে বোঝো তো, রিজার্ভ মানে বুক করে নেবো। তখন আমি 8,000 টাকা রিজার্ভ করে একটা একটা খাতের মধ্যে 8,000 টাকা রিজার্ভ করে দিলাম। ঠিক আছে, এই যে অ্যান্টিসিপেটেড একটা লস হতে পারে, কারণ ভাবছি যে 8,000 টাকা ডাউট আছে পাবো কি পাবো না, তার জন্য আমি আগে থেকে একটা প্রভিশন করে দিলাম। আমি তো বলতে পারছি না কি হবে, যাতে নেট প্রফিটের উপর কোনো প্রভাব না ঘটে, তো তার জন্য আমি 8,000 টাকা আমি একটা জায়গায় রিজার্ভ করে দিলাম। ঠিক আছে, আমার বিজনেসের, তো সেটাকে আমরা বলি হলো প্রভিশন ফর ডাউটফুল ডেট। যেটা নাকি ক্রেডিট সেল যতটা করেছি তার থেকে এতটা অ্যামাউন্ট আমি মনে করছি যে আমার ডাউটফুল, সেই কারণে আমি তার পরিবর্তে প্রভিশন করছি। এটাই ছিল প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের কনসেপ্ট। এখন আমরা জানবো যে প্রভিশন ফর ডাউটফুল ডেট যদি ক্রিয়েট হয় তবে সেক্ষেত্রে তার এন্ট্রি কি হবে। প্রভিশন ফর ডাউটফুল ডেপ্টের যে এন্ট্রিটা হয় সেটা হলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, আর প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 800 টু প্রভিশন ফর ডাউটফুল ডেট অ্যাকাউন্ট 800। প্রফিট এন্ড লস অ্যাকাউন্ট যেটা আমরা তৈরি করি তার ডেবিট দিকে আমাদের 800 টাকা, তার ডেবিট দিকে আমাদের প্রভিশন ফর ডাউটফুল ডেট বলে 800 টাকা লিখতে হয়। ঠিক আছে, এর মানে হলো এটাই। 19 নম্বরটা কি বলেছেন, শিবম কমেন্সড বিজনেস উইথ ক্যাশ 15,000। আচ্ছা, মানে এখানে একটা আছে ক্যাশ অ্যাকাউন্ট। শিবম হলো বিজনেসের ওনার, বিজনেসে যদি শিবম ক্যাশ প্রদান করে সেটা কি ক্যাপিটাল। ক্যাপিটাল এন্ট্রি এর আগে আমরা করেছি কি, বিজনেসে ক্যাশ আসছে তার জন্য ক্যাশ অ্যাকাউন্ট ডেবিট। আচ্ছা, ক্যাপিটাল কাকে রিপ্রেজেন্ট করছে, ক্যাপিটাল রিপ্রেজেন্ট করছে ওনারকে, তাহলে ক্যাপিটাল হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট ক্রেডিট। কত টাকা, 15,000 টাকা। ক্যাপিটাল অ্যাকাউন্ট অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট ক্রেডিট কেন হলো, কারণ ক্যাপিটাল রিপ্রেজেন্ট করছে ওনার, আর ওনার তার নিজের পকেটে থেকে স্যাক্রিফাইস করছে। ওনার তার নিজের পকেট থেকে দেখো স্যাক্রিফাইস করছে 15,000 টাকা, তার জন্য ও ক্রেডিটে হলো। চলে আসি এবার 20-তে। 20 কি বলেছে, লেন্ড মানি টু লোধা। আচ্ছা, লেন্ড মানি টু লোধা মানে কি, লোধাকে আমি মানি ধার দিলাম, লেন্ড মানে ধার দেওয়া, লেন্ড মানি। তাহলে আমি ওকে লোন দিলাম, তাহলে একটা হলো লোধাস লোন, আর একটা দেখো এখানে ক্যাশ ক্যাশ ট্রানজাকশন হচ্ছে না, আমি ওকে লোন দিচ্ছি, তো আর একটা হলো ব্যাংক অ্যাকাউন্ট। তাহলে লোধার যে লোন কাকে রিপ্রেজেন্ট করছে, লোধাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে এর নেচার কি, এর নেচার হলো রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট। রিপ্রেজেন্টেটিভ পার্সোনাল অ্যাকাউন্ট মানে কি বলো, হয় গেইনার হবে নয় স্যাক্রিফাইসার হবে, বলো। আমি যদি লোধাকে লোন দিই তাহলে লোধা লোধা তো গেইনার হলো না, ও লোনটা পেয়ে গেল, এখন ও ওটাকে নিয়ে ওর নিজের কাজ করতে পারবে, তাহলে লোধা এখানে গেইনার, আর গেইনার হলে ডেবিট হবে। তাহলে সিম্পলি আমরা লিখতে পারি লোধাস লোন অ্যাকাউন্ট ডেবিট 1500 টু ব্যাংক অ্যাকাউন্ট। আমার বিজনেসের থেকে লোধার জন্য 1500 টাকা আমি পেমেন্ট করে দিলাম, তার জন্য ব্যাংক অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেল। 21টা কি বলেছে,
সতীশ রিটার্ন গুডস অফ লিস্ট প্রাইস 3000। আচ্ছা, সতীশ রিটার্ন গুডস, এখন সতীশ যদি রিটার্ন গুডস করে অফ লিস্ট যে প্রাইস, দেখো তো রিটার্ন তো দু প্রকারের হয়। এখানে একটা এন্ট্রি মানে এর সঙ্গে একটা এন্ট্রি যোগ করার কথা ছিল, সেই এন্ট্রি যোগ করা হয়নি, তো আমি এখানেই বলে দিচ্ছি এটা। দেখো একটা তো রিটার্ন মানে কি, তুমি ধরো মিশো থেকে কোনো একটা প্রোডাক্ট কিনলে, মিশো থেকে সেই প্রোডাক্টটা কেনার পরে তুমি সেটাকে আবার রিটার্ন করে দিলে, তাই তো? তুমি এখানে ধরো তুমি একজন ব্যবসায়ী মেশো থেকে তুমি প্রোডাক্ট কেনো, ঠিক আছে? এখন মেশো থেকে তুমি যে প্রোডাক্টটা কিনলা সেটাকে তুমি রিটার্ন করে দিলা, ঠিক আছে? এখন এই রিটার্নের সঙ্গে আমরা একটা সাফিক্স যুক্ত করি, একটা তো হয় ইনওয়ার্ড আর একটা তো হয় আউটওয়ার্ড। এখন তুমি কি রিটার্ন তুমি কাকে করলা? তুমি যেখান থেকে কিনেছিলা সেখানে তুমি রিটার্ন করে দিলা, তাহলে তোমার কাছে কি রিটার্ন আসলো কিছু? না, তুমি রিটার্ন করে দিলা। তাহলে তোমার 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 যে এই যে ব্যাপারটা মেশোতে রিটার্ন করার ব্যাপারটা, এটা হবে রিটার্ন আউটওয়ার্ড, তাই তো? এখন মনে করো তুমি মেশো থেকে সেই জিনিসটা কিনেছিলা তোমার একটা বন্ধুর জন্য, ঠিক আছে? মেশো থেকে আসলো তোমার কাছে, তুমি সেই প্রোডাক্টটা নিয়ে তুমি সেই প্রোডাক্টটা নিয়ে তুমি তোমার বন্ধুকে দিলে। আচ্ছা, এখন বন্ধুর কি মনে হলো? বন্ধুর মনে হলো না প্রোডাক্টটা যতটা বেস্ট কোয়ালিটি হওয়ার দরকার ছিল ঠিক ততটাও বেস্ট কোয়ালিটির নয়, এটাকে গুড বলা যেতে পারে, বাট হি অ্যাকচুয়ালি হিজ রিকোয়ারমেন্ট ইজ দ্য বেস্ট কোয়ালিটি। সো অ্যাকচুয়ালি সে কি করলো, সে সেই প্রোডাক্টটা আবার তোমাকেই ফেরত দিল। তাহলে এই ক্ষেত্রে যে রিটার্নটা সে করলো সেটাকে আমরা কি রিটার্ন বলতে পারি? রিটার্নের সঙ্গে কি সাফিক্স আমরা যুক্ত করব? রিটার্ন আউটওয়ার্ড নাকি রিটার্ন ইনওয়ার্ড? তোমার কাছে দেখো, তোমার কাছে ওকে যখন তুমি দিয়েছিলে, তার মানে মনে করো ও তোমার কাস্টমার, তাহলে ও তোমার কাস্টমার যখন তোমাকে একটা রিটার্ন দিচ্ছে, তাহলে তো সেটা কি হচ্ছে, তোমার কাছে রিটার্ন চলে আসছে, তার মানে এটা রিটার্ন ইনওয়ার্ড। তাহলে এটাকে আমরা বলতে পারি রিটার্ন ইনওয়ার্ড। আবার তুমি যখন তোমার কাছে যখন গুডটা, যখন বন্ধুর প্রসঙ্গটা আসেনি, তুমি তোমার মেশো যেখান থেকে কিনেছিলা মেশোকে, সেখানে তুমি গুডসটা যখন রিটার্ন করে দিচ্ছ, তখন আউটওয়ার্ড আউটওয়ার্ড কথাটা মিলে যাচ্ছে, তো সেটা হলো রিটার্ন আউটওয়ার্ড। সেরকম ভাবে একটা বিজনেসে, ঠিক আছে, একটা বিজনেসে ও যার থেকে পারচেস করে কিসের জন্য? সেল করবে বলে তো করে। এখন ও সেটাকে সেল করে দিয়েছে, তাও মানে কোনো কাস্টমারকে সেল করে দিয়েছে, কাস্টমার কি করলো, পছন্দ হলো না বা অন্য কোনো কারণে যে যার থেকে কিনেছে মানে তোমাকে রিটার্ন করে দিল, বিজনেসে রিটার্ন করে দিল, সেটাকে আমরা কি বলবো? রিটার্ন ইনওয়ার্ড। আচ্ছা, সেই এবার এটাতে একটা কেস হতে পারে, আর একটা কি কেস হতে পারে, বিজনেস সেল করার জন্য যার থেকে কিনেছে সেই মালটা যখন ঘরে আসছে, সেই মালটা যখন স্টোরে আসছে, তখন সে দেখতে পাচ্ছে যে সেটা তার অতটাও প্রয়োজন নয়, কারণ অতটাও ভালো কোয়ালিটি নয় বা অন্য কোনো কারণে, তখন সে কি করতে পারে, তখন এই যে স্টকটা, বা এটাও হতে পারে যে সে যেখান থেকে কেনে সেখানে সে বলেছিল যে আমাকে এতটা পরিমাণ গুডস দিবে, তো সে তার থেকে অনেকটা বেশি পরিমাণ দিয়ে দিয়েছে ভালো মনে করে। এখন ও মনে করছে যে আমার এখন বাজার অতটা ভালো নেই, আমার এক্সেস যতটা গুডস দিয়েছে সেই এক্সেস গুডসটা আমি রিটার্ন পাঠিয়ে দেবো, তো তখন কি করছে, তখন সে তার সাপ্লাইকে গুড রিটার্ন করে দিচ্ছে, তাই এটাকে আমি তখন বলবো রিটার্ন আউটওয়ার্ড। ওকে, 21টা বলেছে দেখো, সতীশ রিটার্নস গুডস অফ লিস্ট প্রাইস 3000। তো তার মানে আমি বুঝতে পারলাম এটা হলো কি, সতীশ রিটার্নস গুড অফ লিস্ট প্রাইস 3000, ঠিক আছে? এখন তাহলে এখানে সতীশ হলো আমার কাস্টমার, তাহলে এখানে রিটার্ন কাস্টমার যদি আমাকে রিটার্ন করে তাহলে রিটার্ন ইনওয়ার্ড, এটাকে সেলস রিটার্নও বলা যায়, হ্যাঁ, কারণ আমি সেলস করেছি, তার পরিবর্তে আমার কাছে রিটার্ন এসেছে, এখানে কোনো ক্যাশ ট্রানজাকশন হয়নি, পড়ে থাকলো আরেকটা হলো সতীশ অ্যাকাউন্ট। ওকে, ভালো কথা। আচ্ছা, সতীশ অ্যাকাউন্ট যে পড়ে থাকলো, তাহলে সতীশ অ্যাকাউন্ট আমার কে? সতীশ অ্যাকাউন্ট আমার কে? ডেটর। সতীশ অ্যাকাউন্ট আমার ডেটর। এখন আমাকে দেখতে হবে যে ডেটার গেইনার হলো, ডেটার গেইনার হলো না ডেটার স্যাক্রিফাইসার হলো?
ডেটার থেকে গুডস আসছে না গুডস চলে যাচ্ছে ডেটার থেকে। ডেটার যেখান থেকে কিনেছিল, সে সতীশ নামে যে ডেটার আছে, সে আমার থেকে কিনেছিল বা আমার থেকে কিনেছিল, এবং সে কি করছে, তার ঘরে যে গুডসটা ছিল সেটা রিটার্ন পাঠিয়ে দিচ্ছে। তাহলে স্যাক্রিফাইস কে করলো? ডেটারই তো করলো। তাহলে ডেটার যদি স্যাক্রিফাইস করে সেটা কি হবে? ক্রেডিট হবে। তাহলে লিখেছি টু সতীশ অ্যাকাউন্ট, টু সতীশ অ্যাকাউন্ট কত, এখানে ব্র্যাকেটে লিখে দেবে ডেটার, টু সতীশ অ্যাকাউন্ট 3000 টাকা। এখানে ডেবিটে লিখতে হবে রিটার্ন ইনওয়ার্ড বা সেলস রিটার্ন অ্যাকাউন্ট ডেবিট 3000 টাকা। আচ্ছা, এখন যদি আমি বলি যে রিটার্ন আউটওয়ার্ড, আমি যদি আমার সাপ্লায়ারকে, আমি একটা বিজনেস, এবার আমি একটা বিজনেস হিসাবে আমি আমার সাপ্লায়ারকে আমি গুড পাঠিয়ে দিয়েছি, তো সেটা তখন আমরা পাবো হলো রিটার্ন আউটওয়ার্ড। আর আমি যাকে পাঠিয়েছি তার নাম কি, তার নাম যদি নাও জানি তাহলে আমার অসুবিধা নেই, সে আমার কে, সে আমার ক্রেডিটর, তার থেকে আমি পারচেজ করেছিলাম ক্রেডিটে, তার জন্য সে আমার ক্রেডিটর, তাই তো? তাহলে ক্রেডিটর এখানে কি দেখবো আমরা? তাহলে ক্রেডিটর একটা পার্সোনাল অ্যাকাউন্ট দেখবো যে গেইনার না স্যাক্রিফাইসার বলো। আমার কাছে গুডস ছিল, আমি সেই গুডসটা আমার ক্রেডিটরের কাছে পাঠিয়ে দিলাম, তাহলে গুডসটা কার কাছে গেল? কে গেইন করলো গুডসটা? আমার ক্রেডিটর গুডসটা গেইন করলো, আর যে গেইনার সে তো ডেবিট হবে। ক্রেডিটর এখানে ডেবিট, ক্রেডিটর অ্যাকাউন্ট ডেবিট এখানে হবে টু রিটার্ন আউটওয়ার্ড। রিটার্ন আউটওয়ার্ড এটাকে অনেকে পারচেজ রিটার্ন বলা হয়, পারচেজ করেছিলাম তার পরিবর্তে রিটার্ন দিয়ে দিলাম, তো এটা অনেকে বলে থাকে। হ্যাঁ।